আওয়ামী লীগের কারাবন্দী একজন সাবেক রাজনীতিককে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে ১ কোটি টাকা চেয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর। হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিংয়ে এমন তথ্য পাওয়া গেছে। রেকর্ডিংগুলোয় চট্টগ্রাম ৬ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে করা মামলায় দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটরদের একজনের কথোপকথন রয়েছে। এই প্রসিকিউটরের নাম মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার। জামিনের বিষয়ে তিনি এবিএম ফজলে করিম চৌধুরী পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন সময় কথা বলেছেন। রেকর্ড করা হোয়াটসঅ্যাপ কলগুলোর একটিতে ফজলে করিম চৌধুরীর পরিবারের এক সদস্যকে আগের একটি আলাপের কথা স্মরণ করিয়ে দিয়ে সাইমুম রেজা তালুকদারকে বলতে শোনা যায়, শেষ পর্যন্ত তিনি যদি ফজলে করিম চৌধুরীকে বের করতে পারেন তখন একটি বেশ ভালো অ্যামাউন্টের বিষয় থাকবে। তিনি বলেন, আমি 1 crore কথা বলছিলাম, মানে 1 কোটির কথা বলছিলেন। 1 কোটি টাকা থেকে সাইমুম রেজা তালুকদার অগ্রিম 10 লাখ টাকা দেওয়ার জন্য বলেন। তিনি বলেন, যদি 10 লাখের মতো অগ্রিম দেওয়া যায় তাহলে খুব ভালো হয় নগদে। হেলাল ভাই, আমরা আগেও এইরকম একটি বিষয় শুনেছিলাম যে রাজসাক্ষীর ব্যাপারে আর্থিক লেনদেনের একটি অভিযোগ পাওয়া গেছে, সেই বিষয়েও আলোচনা হয়েছে। আবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আমরা দেখলাম যে আজকে এটি নিয়ে চিফ প্রসিকিউটর কথা বলেছেন যে এই বিষয়টি আসলে তদন্ত করা হবে, অভ্যন্তরীণভাবে তদন্ত করা হবে এবং তদন্তে দোষ প্রমাণ হলে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেছেন। আপনি এটাকে কিভাবে দেখছেন? বর্তমান চিফ প্রসিকিউটর এই বিষয়টা নজরে এনেছেন, তাই না? জি। আমার বক্তব্য হলো যে আগের যে প্যানেলটি ছিল, চিফ প্রসিকিউটর সহ আরও যে প্রসিকিউটররা ছিল, আমরা এই অ্যাজ এ মুসলিম আমরা জানি যে ঘুষদাতা, ঘুষ গ্রহীতা এবং এই ঘুষের সাথে সম্পর্কিত সমস্ত ব্যক্তি ফিন্নারে জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম অবধারিত রয়েছে। চোরে তো আর ধর্মের কাহিনী শুনে না, না। আমি আমার বক্তব্য শুরুতে এভাবে বলছি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তো এখন ডক্টর ইউনূস যে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা তৈরি করেছিল, যার চিফ প্রসিকিউটর ছিল তাজুল ইসলাম এবং তার যে অন্যান্য প্রসিকিউটর আপনার সাইমুম পারভেজ, খুব সম্ভব তিনি এই ঘুষটি চেয়েছেন। তো একজন সাইমুম পারভেজের আপনি অডিও ফাঁস করেছেন। তো এরকম এই যে আমাদের বিভিন্ন স্থানে, শুধু প্রসিকিউশনে না, বাংলাদেশের মন্ত্রণালয় বলেন, সচিবালয় বলেন, বিভিন্ন জায়গায় অধিদপ্তরগুলোতে গত 17 বছর এবং যদি ধরতে চান ডক্টর ইউনূসের 1.5 বছর, এর থেকে তো মুক্ত ছিল না। আমি ডক্টর ইউনূসের 1.5 বছর এই জন্য বললাম যে চিফ প্রসিকিউটরের পক্ষে অনেক কথা বলানো হয়েছিল যে একজন দক্ষ, একজন সৎ, একজন ভালো ব্যক্তি, যে তিনি এটা যখন জানলেন তখন তিনি কেন পাবলিক করলেন না, এটা পাবলিক করলেন না। এই জন্য আমি প্রথমে হাদিসটা বললাম যে হাদিসে রয়েছে যে দুইজনই, যে নেই, যে দে এবং এর যে মধ্যস্থতা করে এবং এর সাথে যারা থাকে তারা সবাই জাহান্নামে, এটা হলো হাদিস। তা আমি জানি তো চিফ প্রসিকিউটর তো একটা মানে ইসলামিক মনোভাব সম্পন্ন একজন মানুষ। তিনি এত বড় একটা হাদিস জানার পরেও তিনি কেন এটা পাবলিক করলেন না? এবং বাংলাদেশের সমস্ত জায়গায় রন্ধ্রে রন্ধ্রে যে এই ঘুষ দুর্নীতির যে অপচ্ছায়া লুকিয়ে রয়েছে, এর বিরুদ্ধে তো কেউ কখনো, সবাই মুখে লিপ সার্ভিস দিয়েছে, জিরো টলারেন্স, জেহাদ ঘোষণা করলাম, এমন কোনো সরকার নেই করেনি। এবার দেখুন আমাদের সরকার, অর্থাৎ তারেক রহমানের সরকার, এই দুর্নীতির বিষয়ে আমরা কঠোর হবার জন্য, আপনি প্রথমে দেখেন যে বাংলাদেশে একসময় ছিল দুর্নীতি দমন ব্যুরো, ঠুটো জগন্নাথ, তাই না? জি। বিএনপি সরকার প্রথম কিন্তু দুর্নীতি দমন কমিশন করেছেন, ওই ইউনূস সরকার, ওই ফখরুদ্দিন সরকার করেননি। কিন্তু দুদক নামটা দুর্নীতি দমন কমিশন। 111-এর দুদক, একটা গান বেরোয়েছিল দুদক দুদক, তখন ওই অ্যাব্রিভিয়েট ফর্মটা দিতে দুদক।
দুর্নীতি দমন কমিশন প্রথম বিএনপি সরকার গঠন করে, মানে দুর্নীতি দমনের প্রতি, দুর্নীতির বিরুদ্ধে যে আমাদের যে আন্তরিকতা আছে তার একটা বহিঃপ্রকাশ কিন্তু আমরা কমিশনটা গঠন করেছিলাম। সেই কমিশনকে আপনার মিসইউজ করেছে বিগত সরকারগুলো। ওই কমিশনকে নিয়েই আবার দুর্নীতিবাজদের আপনার সার্টিফিকেট দেওয়া আছে। আপনি একটা দুর্নীতির মামলায় পড়লেন, আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হলো দুর্নীতি মামলা থেকে যে আপনি অমুক অমুক দুর্নীতি করেছেন। ঠিক ওই যারা সার্টিফিকেট দিয়ে ওদের আবার টাকা দিবেন, আপনি একটা সাদা সার্টিফিকেট পাবেন যে আপনি দুর্নীতিবাজ না। তার মানে দুর্নীতির মামলা খেলে তার একটা লাভ হয়, সেটা সার্টিফিকেট পায়, পরে যায় সে দুর্নীতির সাথে জড়িত না। সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়। তো এবার আমাদের সরকারের এই, যেহেতু আমরা একবার আন্তরিকতা দেখিয়েছি দুর্নীতি দমন কমিশন গঠন করে, এবার অবশ্যই দুর্নীতি দমন কমিশনটা যেন অ্যাক্টিভ থাকে এবং ভালো থাকে, যেন শস্যের মধ্যে ভূত না থাকে। শস্যের মধ্যে যদি ভূত না থাকে সেই ব্যবস্থা করা হবে। আর এই একটা জিনিস মনে রাখবেন, ঘুষ দুর্নীতি আইন কানুন দিয়ে পৃথিবীর কোনো দেশ কি বন্ধ করতে পেরেছে? আপনি বলেন। আমেরিকা বলেন, রাশিয়া বলেন, লন্ডন বলেন, খোদ সৌদি আরব বলেন, আরও যদি কোনো ভালো দেশ, ফিনল্যান্ড, আরও যদি কোনো ভালো দেশ বলেন, সুইডেন, এগুলো তো সব আপনার সোশ্যাল ওয়েলফেয়ার কান্ট্রি, ভালো দেশ। এইসব জায়গায় ঘুষ দুর্নীতি হয় না, কম হয়। তার মানে আপনার, তার মানে আমি বলতে চাচ্ছি যে যেমন ডক্টর ইউনূস একবার বলেছিল যে আমি দারিদ্রকে জাদুঘরে পাঠাবো। আমি বললাম কত বড় একটা ভুল কথা বললো। আল্লাহ সৃষ্টি করেছে মানুষকে ধনী এবং দরিদ্র দিয়ে, সেই দরিদ্রকে আপনি জাদুঘরে পাঠাবেন? এটা হয়? দারিদ্র থাকবেই, কম বেশি, এটা হলো প্রশ্ন। ঠিক ঘুষ দুর্নীতিও তাই, এটা থাকবেই, কম বেশি। এখন বক্তব্য হলো যে এটাকে আপনি একদম নির্মূল যদি করতে হয় বা সহনীয় পর্যায়ে যদি করতে হয়, তাহলে আপনাকে নৈতিকতার কাছে ফিরে যেতে হবে, আপনাকে নৈতিক হতে হবে। কিন্তু ওই যে আবার প্রথমেই আমি বলছিলাম যে চোরে না শুনে ধর্মের কাহিনী, মানে আমরা তো ধর্মের কথা জানি, কিন্তু তারপরে তো আমরা যখন চোরে না শুনে তখন ডান্ডার ব্যবহার করতে হবে, ডান্ডার ব্যবহার করতে হবে। আবার ডান্ডার ব্যবহার করতে পারলে আপনার আমাদের হিউম্যানিটি যে মানবাধিকার, হিউম্যান রাইটস যে কমিশনগুলো আছে, তারা তখন তো আবার যা মানে এটা কি হচ্ছে, অন্যায় অত্যাচার কত কিছু আছে না। এখন এই জন্য আমি বলছি, দেখেন আপনি যতই ল এনফোর্সিং এজেন্সিকে বা দুর্নীতি দমন কমিশনকে জোরে আপনি কঠোর হতে বলবেন, আবার মানবাধিকার কমিশনগুলো আছে তাদের একটা বক্তব্য থাকবে এই দুর্নীতিবাজদের পক্ষেও। কিন্তু মানে এখানে অনেক কিছু ইকুয়েশন থাকবে। এই জন্য আমি বারবার বলি যে মানুষ যদি ধর্মের কাছে নিজেকে আত্মসমর্পণ করে, তাহলে মানুষ নৈতিক হয়ে ওঠে। মানুষ যখন নৈতিক হয়ে ওঠে, তখন সমাজও নৈতিক হয়ে উঠতে বাধ্য হয়। একটা নৈতিকতার সমাজ গড়ে তুলবার জন্য মানুষকে অবশ্যই ধর্মের কাছে আশ্রয় নিতে হবে, ধর্মের নৈতিকতাগুলোকে তাকে অনুসরণ করতে হবে, এবং আমাদের দেশের যে আইন কানুনগুলো আছে সেগুলো সঠিক প্রয়োগ করতে হবে। এখন দেখেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাজুলকে বা আপনার সরিয়ে দিয়ে আরেকজনকে দিয়ে হলো, কত কথা উঠলো না? হ্যাঁ, তাজুল যে অযোগ্য তা কিন্তু আমরা বলছি না, একজন যোগ্য লোক আমরা সেখানে দিয়েছি। এখন তো দেখছি যে ওখানেও তো শস্যের মধ্যে ভূত ছিল, ওখানে তো টাকা চাওয়া। এর আগে শেখ হাসিনার আমলে যখন যে দুর্নীতি, ওই যে মানবাধিকারের যে ছিল যারা ছিল, তাদের বিরুদ্ধে তো এরকম অভিযোগ ছিল। আমি আর নাম বললাম না, তাদের বিরুদ্ধে তো এরকম অভিযোগ ছিল। সুতরাং আমি আমার দৃঢ় বিশ্বাস আমাদের এই সরকারের আমলে যে প্রসিকিউটরে যাদের নিয়োগ হয়েছে, কারণ এটা একটা সেন্সিটিভ ইস্যু, এরা মানবতা বিরোধী অন্যায় করেছে, দেশদ্রোহিতার কাজ করেছে, এরা টাকা দিয়ে পার পেয়ে যাবে, তাহলে আমাদের রক্তের কি দাম থাকলো, আমাদের সংগ্রামের কি দাম থাকলো, আমাদের আত্মত্যাগ, এই সংগ্রাম, ছাত্রদের এই বিক্ষোভ, ছাত্র রাজনীতিবিদদের এই বিক্ষোভ কি টাকার কাছে বিক্রি হয়ে যাবে? গুরুতর অভিযোগ, এটা গুরুতর অভিযোগ। টাকার কাছে বিক্রি হয়ে যাবে, টাকা দিলেই জামিন পেয়ে যাচ্ছে। না, আপনি কারা জামিন পাচ্ছে? যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে, রাজনীতিবিদদের হত্যা করেছে, গত 17 বছর হত্যার সাথে যারা জড়িত, তাদেরকে আপনি টাকা দিয়ে ছাড়াচ্ছেন। তার এটা তো
মানে ক্রিমিনাল অফেন্স তো আছে, এর পরেও একটা আপনার দুইটা অফেন্স হচ্ছে, যে আপনি মানবতা বিরোধী অপরাধ, এই সদ্য যারা শহীদ হলো, আবু সাইদ, ওয়াসিম, আপনার মুগ্ধ, এদের রক্তের সাথে বেইমানি করছেন আপনি, এদের রক্ত আপনি টাকার কাছে বিক্রি করে দিচ্ছেন, সেটাই তো অপরাধ এখানে। জি।